সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাসার সামনে চাটাই বিছিয়ে আমি, আমার বোন এবং আমার বাবা বসে গল্প করছিলাম। আচ্ছা চলো ঠিক বাবা তার আছে, গল্পটি শেষ সন্ধ্যাবেলা করো। আজকে তোদের আমার জীবনে তখন সময়টা ছিল বর্ষাকাল। প্রচণ্ড বৃষ্টির পর এই সন্ধ্যাবেলা ঠান্ডা বাতাস বইছে, আর এই পরিবেশে গল্প করতে আমাদের খুব ভালোই লাগছিল। আচ্ছা চলো ঠিক বাবা তার আছে, গল্পটি শেষ সন্ধ্যাবেলা করো। আজকে তোদের আমার জীবনে বাবা বাবা, অনেকদিন তো কোনো ভূতের গল্প শুনিনি, আজকে একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প এই সন্ধ্যাবেলা শুনবি? রাতে তুই আর তোর ছোট বোন ভয় পাবে যে। না বাবা, আজকে তোমাকে একটা ভূতের গল্প বলতেই হবে। অনেক জোরাজুরি করার পর বাবা ভূতের গল্প বলতে রাজি হলেন। আচ্ছা ঠিক আছে, আজকে তোদের আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যিকারের ভূতের ঘটনা শোনাবো। আমি আমার জীবনে একবারই ভূত দেখেছিলাম। কী ভয়ানক ছিল সেই ঘটনাটি! সৃষ্টিকর্তার কৃপায় আমি সেই দিন বেঁচে গিয়েছিলাম। সালটা ছিল 1998। তখন তোদের জন্ম হয়নি। আমার বয়স তখন 26-27 বছরের মতো। আমি গ্রামের বাজারে নতুন দোকান দিয়েছিলাম মাত্র। দোকানটি ছিল বাজারের নৃসিংহ মন্দিরের খুব কাছেই। আমি প্রতিদিন বেচাকেনা শেষ করে রাত প্রায় 9টা থেকে 9টা 30 এর মধ্যে দোকান বন্ধ করে বাড়ি যেতাম। তবে কোনো কোনো দিন কাজের চাপ বেশি থাকলে বা বেচাকেনা বেশি হলে বাড়ি ফিরতে রাত 10টা থেকে 11টার মতো বেজে যেত। নতুন দোকানটা খোলার পর প্রায় 2 বছর কেটে গেল। বাজারে আমার পরিচিতি ও ব্যবসা ক্রমশই বাড়তে লাগলো। তো এইভাবেই আমার দিনকাল ভালোই কাটছিল। সেদিন ছিল শনিবার। কাজের চাপ অনেক বেশি থাকায় দোকান বন্ধ করতে প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছিল। আমি দ্রুততার সাথে দোকান বন্ধ করে বাড়ির রাস্তার দিকে রওনা দিলাম। আমার হাতে ছিল একটা হারিকেন। কিছুক্ষণ হাঁটার পর বৃষ্টির ফোঁটা মাথায় এসে পড়ল। আমি ঝটপট পা চালাতে শুরু করলাম। বাজারের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তার দুই পাশে প্রায় সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। দু একজন মানুষের চলাচল লক্ষ্য করা যাচ্ছে। আমি আর আশেপাশে খেয়াল না করে এক মনে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর লক্ষ্য করলাম রাস্তা পুরাই শূন্য। রাস্তার মাঝে দু একজন লোক ছিল, এখন কোনো মানুষের চিহ্ন নেই। স্তব্ধ মাঠের চারপাশে ঝিঝি পোকার একটানা ডাক, দূরে শেয়ালের হাহাকার শব্দে চারদিক যেন অন্যরকম এক আবহ তৈরি করেছে। তখনও কিন্তু আমি রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর আমার কেন জানি মনের মধ্যে ভয় করতে লাগলো। আচমকা শরীরটা ধীরে ধীরে বার করতে লাগলো। মনে মনে ভাবলাম, অন্যদিন তো ফেরার সময় এমন হয় না। হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে অনুসরণ করে আমার পিছন পিছন আসছে, এবং তার হাঁটার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কোনো কিছু না ভেবে আমি পিছনে তাকালাম। দেখলাম আমার একটু দূরেই লাল কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটিকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। মহিলাটি এত রাতে এখানে কি করছে? মনে মনে ভাবলাম, মহিলাটির কাছে যে জিজ্ঞেস করলেই তো সবকিছু জানা সম্ভব। মহিলাটির দিকে কিছুটা এগিয়ে যেতেই লক্ষ্য করলাম সে কেমন একটা আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই মহিলাটির চেহারা দেখে কোনো স্বাভাবিক মানুষের মতো মনে হলো না। আমার মনের ভয়টা যেন আরো বেড়ে যেতে লাগলো। সেই সাথে মনের ভেতর থেকে কে যেন আমাকে এই মহিলার কাছে যেতে বারণ করছে। তাই আমি আর না এগিয়ে পেছন ফিরে সোজা বাড়ির দিকে রাস্তায় গেলাম। কিছুটা পথ অতিক্রম করতেই একটা জিনিস লক্ষ্য করলাম এবং অবাক হয়ে গেলাম। পিছন থেকে আগের মতো সেই হঠার শব্দ আর পাচ্ছি না। আমি কিছুটা ভয়ের সাথে পিছন দিকে তাকালাম। দেখি রাস্তাটা একেবারে শূন্য। কি হলো ব্যাপারটা? মহিলাটি কোথায় গেল? মহিলাটি এই হঠাৎ অদৃশ্য হওয়ার ব্যাপারটা আমার মনের ভয়কে যেন আরো বাড়িয়ে দিল। কারণ রাস্তাটি একেবারে সোজা এবং এর আশেপাশে কোনো সংযোগ রাস্তাও নেই। এই পথ দিয়ে মহিলাটি তার গন্তব্যে পৌঁছাবে। রাস্তার দুপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আমি তখন নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম। মহিলাটি কোনো ধান ক্ষেতের আলপথ দিয়ে বাড়ির পথে যাচ্ছে হয়তো। আমি ঠিক করলাম, আর যাই হোক না কেন, আমি আমার নিজ বাসায় যেয়ে দম নিব।
আমি খুব দ্রুত হাঁটা শুরু করি, কিন্তু এ কি, রাস্তা যেন শেষ হচ্ছে না। হঠাৎ সামনের দিকে কিছুটা দূর হারিকেন আলো পড়তেই আমি হকচকে গেলাম। আরে এ তো সেই মহিলাটি, যাকে কিছুক্ষণ আগে আমার পিছনে হেঁটে আসতে দেখেছিলাম। এবার আমি ওই মহিলাটি পিছু পিছু হাঁটতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকে হাওয়ায় মিশে গেল মহিলাটি। তখন আমার বুঝতে বাকি রইল না যে এই মহিলাটি বাস্তবে কে। গ্রামের অনেকের মুখেই শুনেছি লাল কাপড় পরা এক দুষ্ট আত্মার কথা। মহিলাটি অদৃশ্য হওয়ার পর আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি ফেরার সোজা রাস্তার দুই ধারে কিছু তাল গাছ ছিল। হাঁটতে হাঁটতে যখন সেই তাল গাছগুলোর কাছাকাছি এলাম, হঠাৎ আমার দৃষ্টি গেল ওই তাল গাছগুলোর দিকে। দেখি সামনের দুটি তাল গাছের মাথা একসাথে নিচু হয়ে গেছে, আর তার উপর বসে আছে সেই মহিলাটি। তার চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে, আর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার পেটের মধ্যে মুচড় দিয়ে উঠল। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। তখনও ওই দুষ্ট আত্মাটি আমার দিকে তাকিয়েছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম জীবনের সবচেয়ে বড় দৌড়টা এখন দিতে হবে। দৌড়াতে যেয়ে লক্ষ্য করলাম দৌড় তো দূরের কথা, আমি যেন ঠিকমতো দাঁড়াতেই পারছি না। অদৃশ্য এক ভরে আমার পা যেন ভেঙে যাচ্ছে। মাটি থেকে পা উঠানোর ক্ষমতায় যেন আমি হারিয়ে ফেলেছি। তোর হাতের হারিকেনটা তুই ফেলে দে, না হলে এখনই তোর গাড়ির রক ছিঁড়ে দেবো। আত্মাটির এই কথা শুনে একটা জিনিস বুঝতে পারলাম। আমার হাতে লোহার হারিকেনটা থাকা সে এতক্ষণ আমার শরীরের উপর নিয়ন্ত্রণ নিতে পারেনি, যার ফলে আমার কোনো ক্ষতিও সে করতে পারেনি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যত কিছুই হয়ে থাক, আমি হাত থেকে কিছুতেই হারিকেনটা ছাড়বো না। তখন আমি মনে কিছুটা সাহস পেলাম, আর সেই সাথে জুড়ে জুড়ে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। এইসব বলে তুই আমার কিছুই করতে পারবি না, আজ আমি তোর গার মোটকাবই। এই কথা শুনে আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। ভয়ে সেই সময় আমার খুব কান্না পাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম সেই আত্মাটি গাছ থেকে অদৃশ্য হয়ে গেল। মনে মনে ঠিক করলাম এখনই দৌড়াতে হবে। যেই না দৌড়াতে যাব, ঠিক তখনই আবার একই জায়গায় সেই মহিলাটি দেখতে পেলাম। এবার সে আমাকে খুব বাজেভাবে গালি দিয়ে বলল, তোর ভাগ্য অনেক ভালো, না হলে আজকে তোকে কোনোভাবেই বাঁচতে দিতাম না। এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল। তৎক্ষণাৎ কিছুই বুঝতে পারলাম না কেন সে আমাকে ছেড়ে দিল। বুঝতে পারলাম ঠিক 5 থেকে 10 সেকেন্ড পর আমার পেছন থেকে শুনতে পেলাম ভাঙ্গা পুরনো সাইকেলের আওয়াজ, এবং বুঝতে পারলাম কেউ একজন আমার দিকেই আসছে। আর এই জন্যই হয়তো আত্মাটি আমাকে ছেড়ে দিয়েছে। সাইকেলটি কিছুটা কাছে আসতেই হারিকেনের আলো দিয়ে দেখলাম আব্দুল চাচা আমাদের বাসার পাশেই থাকেন। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার, হয়তো কোনো রুগীর বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন। ভাগ্যিস সেই কারণে আমি আজকে এই দুষ্ট আত্মাটি থেকে বেঁচে গেলাম। কিরে, এত রাতে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি আব্দুল চাচার কথাতে কোনো উত্তর না দিয়ে কান্না করে দিলাম, আর হারিকেনের আলোতে তালগাছের মাথা নির্দেশ করলাম। ও, বুঝতে পেরেছি। সাইকেলে উঠ, তোকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমি আর দেরি না করে দ্রুত সাইকেলে উঠে বসলাম, আর শেষে পৌঁছে গেলাম আমার বাড়িতে। এই বলে বাবা তার গল্পটি শেষ করলেন। বাবার সাথে ঘটা ঘটনাটি শুনে আমি খুব ভয় পেয়েছিলাম।